বিএনপির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এই মুহূর্তে কিন্তু মাঠে নেই। এই ফাঁকাটা পূরণ করবার জন্য অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু একাট্টা হয়েছে এবং তারা মনে করছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই এই মুহূর্তে, সো তারা যদি কোনোভাবে নির্বাচনটাকে ডিলে করে সময়টা বেশি নিতে পারে তাদের বেশ কিছু অ্যাডভান্টেজ হবে। তারা দল গোছাতে পারবে, সংগঠন গোছাতে পারবে, বিএনপিকে মেলাইন করবার মতন কথাবার্তা বলতে পারবে। সো এই প্রচেষ্টা বা এই আশা কোনো কোনো দলের যে নেই তা কিন্তু নয়, আছে। এইটাই বাস্তবতা। আর বিএনপি কিন্তু 2016 সাল থেকেই বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছে। 2016 সালে যখন ভিশন 2030 প্রথম দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু ইনক্লুসিভ পলিটিক্স, রেইনবো নেশন বলেছে এবং বিএনপি বলেছে এই গত 9-10 বছর ধরে ক্রমাগত বলেছে যদি আমরা ওভারওয়েলমিং মেজরিটি পাই, অনেক বেশি মানুষ আমাদেরকে ভোট দেয়, তারপরেও কিন্তু আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা সকলকে নিয়েই সরকার গঠন করব। এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে কারা থাকবে? বিরোধী দলে সবাইকে নিয়ে সরকার গঠন করলে সবাই যে আসবে না, সবাই যে আসবে তা তো নয়, তাই না? বিএনপি ডাকলেও যে সবাই আসবে তেমন তো নাও হতে পারে। সেক্ষেত্রে তো জাতীয় ঐক্যমতের সরকার হবে না, জাতীয় ঐক্যমত জোট সরকার হতে পারে। জোট সরকার, হ্যাঁ। এখন কেউ যদি না আসতে চায় কিছু তো করবার নেই। তবে এটাও সত্য, আমাদের রাজনীতিতে এত বেশি বিভাজন তৈরি হয়েছে, এত বেশি কাদা ছোড়াছুড়ি হয়েছে, এত বেশি ব্রুটালিটি যুক্ত হয়েছে রাজনীতির সঙ্গে। সো এটাকে আসলে আপনি যদি শান্ত এবং কিছুটা স্থির করতে চান, আপনার ঐক্যমত ছাড়া কিন্তু আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এবং আমি মনে করি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কিন্তু গত 7-8 মাস ক্রমাগত, এই জুলাই অভ্যুত্থান থেকে এটা আরেকটা মার্চ শুরু হয়ে গেল, এই কয়েক মাস কিন্তু বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা জানে যে কালকে নির্বাচন হলে পরশুদিন তারা শপথ নিয়ে সংসদে যাবে এবং ক্ষমতায় যাবে। সেই জন্য কি নির্বাচনের জন্য এত তাড়াহুড়া? নট রিয়েলি। কেন তাড়াহুড়া আমি আপনাকে বলি। এই যে গত কয়েক মাস আমরা কি দেখলাম? জনজীবন বিপর্যস্ত। আমরা দেখলাম জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। আমরা দেখলাম খুন, রাহাজানি, হাইজ্যাক, মানুষকে লুট করা অনেক বেড়েছে এবং প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে গিয়ে বিবিসি একটা পরিসংখ্যানও দিয়েছে যে কেবল আসলে সবগুলো পরিস্থিতির উন্নতি হবে না, হবে না, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু হবে। কেন হবে? প্রশাসন জানে না এই সরকারের মেয়াদ কত, প্রশাসন জানে না এই সরকারের কমান্ড ফলো না করলে তাদের কি কনসিকুয়েন্স হতে পারে। কিন্তু যখন একটি নির্বাচিত সরকার আসে, আগামী 5 বছর এরাই থাকবে, সুতরাং এদের সঙ্গে অ্যালাইন করেই আমাদের এদের নির্দেশ মেনেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীরা জানে যে যদি এই সরকার ব্যবস্থা নেয় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা কঠিন হবে এবং এই যেই সরকারটি নির্বাচিত তারাও জানে যে ভোটের জন্য মানুষের কাছে তাকে ফিরতে হবে। সো তাকেও তার গ্রাউন্ডটা রেডি করবার জন্যে, তার জবাবদিহিতাটা আরো স্পষ্ট করবার জন্য তাকে কিন্তু মানুষের এই সুযোগ সুবিধা, জনজীবনের স্বস্তি, এগুলোর দিকে নজর দিতে হয়। এই সরকারের কিন্তু সেই দায়বদ্ধতা নাই, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রাগ করে বলতে পারে যে কোথায়, আপনি তো একটা পরিসংখ্যান দিলে হবে না, কোথায়, আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না। অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে, মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের, কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না। বেশ, আপনার কাছে শুনতে চাই, জনাব সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে পাচ্ছি ততদিন যেন কেউ ভুলক্রম নির্বাচনের কথা না বলে। আমি একজন আইনজীবী হিসেবে এটা বলি, হ্যাঁ, ধরুন একটি আইডিয়াল সিচুয়েশন, যেই সিচুয়েশনে কোনো মামলার ডিলে হচ্ছে না, মামলা সঠিক নিয়মে চলছে, যেটি একটা ইউটোপিয়ান সিচুয়েশন, যেটা হয় না কখনো, কিন্তু আমি সেই ইউটোপিয়ান সিচুয়েশনটাকে ধরছি। সেই আইডিয়াল সিচুয়েশনেও একজন ফাঁসির আসামির ট্রায়াল শেষ হয়ে হাইকোর্টে অ্যাপিলের পরে সেই অ্যাপিলের ডিভিশনে গিয়ে রিভিউর মাধ্যমে যখন কনফার্ম হয় মিনিমাম 5 থেকে 7 বছর লাগে। আমি একদম ইউটোপিয়ান আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। পলিটিক্যাল সংশ্লেষ থাকলে কিন্তু এটা আরো দীর্ঘায়িত, সারা জীবন চলবে। আমি সেই আলাপে যাচ্ছি না, আমি শুধু বলছি আইডিয়াল সিচুয়েশনে যেটা হবে সেইখানে 7 বছর মিনিমাম লাগবে। তো নির্বাচন কি 7 বছরের জন্য আটকে থাকবে? এই প্রশ্নটি আমি ওনার কাছে রাখছি। 2 হচ্ছে নির্বাচন এবং মামলা চালানো, এই দুটোর মধ্যে কি কোনো কনফ্লিক্ট আছে? আপনি কি কোনো কনফ্লিক্ট দেখেন? দুটোই সমানতালে চলতে পারে, তাই না? হাসিনা একটা কথা, একদম হাসিনা একটা কথা বলতো, আগে নির্বাচন পরে গণতন্ত্র, সরি আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম
এগুলো কথা কিন্তু আইয়ুবের সময়কার কথা, এগুলো সময় হাসিনার সময়কার কথা। এই সময়গুলো যারা গণ অভ্যুত্থান করেছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা মানুষের মত প্রকাশের জন্য লড়াই করেছে, তারা কেন এই কথাগুলো বলবে? এই কথাগুলো স্বৈর শাসকরা বলে, মিলিটারি শাসকরা বলে। কেন বলে? কারণ তারা তাদের অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, দীর্ঘায়িত করতে চায়। এখন তো কোনো সামরিক শাসক ক্ষমতায় নেই। শাসক নাই, কিন্তু এই কথাগুলো যখন বাচ্চারা বলে, নতুন জেনারেশন বলে, আমরা পুরনো জেনারেশন, ওল্ড জেনারেশন, আমরা একটু ধাক্কা খাই যে এই কথাগুলো ওদের মুখে আমরা শুনতে আমাদের অস্বস্তি লাগে। আপনি আমাকে বলেন তো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন বাংলাদেশ ঢুকবে, সকল দল তার নিজ নিজ মতাদর্শ, ইলেকশন ম্যানিফেস্টো, তারা কি করতে চায় সেই এজেন্ডাগুলো মানুষের সামনে তুলে ধরবে, তাই নয় কি? নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তারা নিশ্চয়ই সংস্কারের কথা বলবে, সেকেন্ড রিপাবলিকের কথা বলবে, তারা সংবিধান সংশোধনের কথা বলবে, তারা ফ্যাসিবাদের মানে ভিত্তিভূমি হিসেবে যে সংবিধানকে মনে করে সেটাকে পরিবর্তন করে এমন একটি সংবিধানের কথা বলবে যেটা গণমানুষের কথা বলে। আমরা তো সেটাই আশা করি। দেখা যাক তাদের সেই কথা মানুষ গ্রহণ করে কিনা। মানুষ যদি গ্রহণ করে, সেটা তারা ভোটের মাধ্যমেই তাদের মতামতটা জানিয়ে দেবে। তার জন্য তো ইলেকশন যেতে হবে। অ্যাবসলিউটলি। নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, কথাটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি এটি রাজার দল। কেন রাজার দল? এই দলের যিনি প্রধান, নাম্বার 1, তিনি গতকাল পরশু পর্যন্ত এই সরকারের অংশ ছিলেন। এখনো এই দলে যারা কাজ করছেন ভেতর থেকে, তাদের 2 জন সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। এই দলটির ব্যাপারে সরকারের ব্লেসিং এতটাই যে প্রধান উপদেষ্টা পর্যন্ত বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, আমি ওদের বলেছি দল করতে, আমি ওদের বলেছি দল করতে। না করলে মানুষের যে একদম মানুষের যে প্রত্যাশা কোনোটাই পূরণ হবে না, অন্য দলগুলো খেয়ে ফেলবে। তার মানে কি? উনি বলছেন ওনাকে বসিয়েছে ছাত্ররা, শুরুতে বলেছেন। উনি বলেছেন এটি মেটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্ট এবং এখানে একটা মাস্টার মাইন্ড আছে। কে সেই মাস্টার মাইন্ড? সো ওনার পরিচয় করে দিয়েছেন। হ্যাঁ, যাকে পরিচয় করে দিয়েছেন তিনিও কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন এবং তিনি কালক্রমে এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে পাবলিক পারসেপশন খুব দৃঢ়ভাবে আছে। সো আপনি আসলে এই গভর্নমেন্টের সাথে এই দলটাকে খুব বেশি আলাদা করতে পারবেন না। ডিসি, এসপি থেকে শুরু করে প্রশাসনে যারা আছে, তাহলে কি তারা তাদের সরকারের উদ্যোগের সাথে বিরোধিতা করছে? মানে ঐক্যমত কমিশনের যে লক্ষ্য নির্বাচন সংস্কারের ব্যাপারে যা কিছু চলছে, সেটার সাথে কি এই দল বিরোধ তৈরি করছে? আমি সেটা এভাবে দেখি না। দেখুন, ঐক্যমত কমিশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন এবং অন্যান্য যেই 6টা কমিশন গঠিত হয়েছে তারাও কিন্তু হেডেড বাই ইন্ডিপেন্ডেন্ট পারসন। তারা কিন্তু কেউ সরকারের অংশ সেই অর্থে নয়, সেই অর্থে নয়, উপদেষ্টারা যেই অর্থে। সো ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদন দেবেন, ওনারা ওনাদের ইন্ডিপেন্ডেন্ট মতামত দিবেন এবং এই মতামতটি নিয়ে ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে বসবে। এখনো কিন্তু বসা শুরু হয়নি, এই মাস থেকে শুরু হবে, এক দফা বসেছে। সো সিরিজ বৈঠক হবে এবং যেটা প্রধান উপদেষ্টা বিবিসিকে বলেছে, বিবিসি বাংলাকে, তিনি বলেছেন যে দলগুলো কি বলছে, কে কি প্রস্তাব দিচ্ছে সেটা আমরা প্রকাশ করব। কোন কোন প্রস্তাবগুলো কমন ভাবে এসছে সেটা আমরা প্রকাশ করব, কোন কোন প্রস্তাবগুলো একটু সংশোধন করে দলগুলো মানতে রাজি সেটা আমরা প্রকাশ করব। অর্থাৎ এক ধরনের ট্রান্সপারেন্সি বা ক্ল্যারিটির কথা তিনি বলেছেন। সো আমি মনে করি আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি কতটুকু প্রকাশিত হয়। সেখানে ঐক্যমতের কথা বলা হয়েছে, নির্বাচনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে কিছু বলা হয়নি। সে না, সব প্রধান উপদেষ্টা বলেছেন সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে আপনি কি লক্ষ্য করেছেন, বিবিসি যখন তাকে রিপিটেডলি প্রশ্ন করেছিল ডিসেম্বরে কি নির্বাচন, তিনি বলছেন আমি তো এমনটি বলেছি। মানে উনি কিন্তু আর রিপিট করেননি এবং ওনার এই সাক্ষাৎকারটি একটি বিশেষ সাক্ষাৎকার আমি বলবো, কারণ এর আগে উনি নুরুল কবির ভাইয়ের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, বিদেশি গণমাধ্যমে দিয়েছেন, তখন কিন্তু ওনার মধ্যে এক ধরনের পোলাইটনেস, এক ধরনের সাবমিশন, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে। বাট এবার কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ, উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। এই ডক্টর ইউনূসকে কিন্তু আমরা চিনি না। এই প্রশ্নগুলো আমি জাস্ট তুলে যাচ্ছি।